Hello everyone, welcome to Let's Learn and Fun. আমাদের আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড ম্যাথামেটিক্স ক্লাস 10 কোষে দেখি তো সরল সুদ কষা। মূল পর্বে যাওয়ার আগে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেব। যে ফর্মুলাটি আমাদের মূলত ব্যবহার হবে সেটি হচ্ছে সুদ I = PRT বাই 100। এখানে অবশ্যই ইউনিট দেবে টাকা। এই ফর্মুলাটি তোমরা খুব ভালো করে মনে রেখে দেবে। এখানে যে পি আছে সে পি = আসল, অর্থাৎ যে টাকাটি তোমার নিজের, যেটার উপরে তোমাকে সুদ দিতে হবে। আর = সুদের হার, অর্থাৎ যে পার্সেন্টেজে তোমাকে সুদ দিতে হবে। এবং টি = হচ্ছে সময়, অর্থাৎ তুমি টাকাতে যে ধার নিয়েছো বা কাউকে ধার দিয়েছো সেটা কত সময়ের জন্য দিয়েছো। এখানে হারের যেটা থাকবে সেটা সবসময় পার্সেন্টেজে থাকবে এবং টি যেটা দেখতে পাচ্ছ সেটা সবসময় কিন্তু বছরেই হবে। তোমাকে যদি এটা মাসে বা দিনে থাকে সেটাকে তোমাকে অবশ্যই বছরেই কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ফর্মুলাটা থেকেই আমরা কিন্তু বাকি যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো। আয়ের যে ফর্মুলা সেখান থেকেই আমরা পি এর ফর্মুলা পাবো, টি এর ফর্মুলা পাবো, আর এর ফর্মুলা পাবো, অর্থাৎ অঙ্কে যেটি তোমাকে বের করতে দেবে সেটি আমরা এই ফর্মুলা থেকেই পাবো। যেমন দেখো, এখানে যদি আমরা পি বের করি তাহলে পি = কী হয়ে যাচ্ছে, আই ওপরে থাকছে এবং পি এর সঙ্গে যে আর টিটা আছে সেটা নিচে চলে আসছে, আর 100টা আয়ের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। তাহলে পি এর ফর্মুলা পেলাম I × 100/RT। একইভাবে কোথাও যদি তোমার পি, টি, আই এগুলো দেওয়া থাকে এবং আরকে বের করতে বলে, অর্থাৎ সুদের হার বের করতে বলে, তাহলে তার ফর্মুলা হয়ে যাবে I × 100/PT। ঠিক আছে, নিচে চলে আসবে PT। এরপরে যদি তোমাকে টি বের করতে দেয়, অর্থাৎ সময়কে বের করতে দেয়, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে I × 100/PR। ঠিক আছে, দেখো তাহলে আমরা মূল ফর্মুলা থেকে কিন্তু পি আর টি এগুলো বের করতে পারছি। পি আর টি এগুলো করার সময় অবশ্যই ওপরে I × 100 থাকবে আর নিচে কি থাকবে, যেটা বার করতে দেবে সেটা বাদ দিয়ে বাকি যে দুটো টার্ম পড়ে থাকবে পি আর টির সাথে সেই দুটো টার্ম নিচে চলে আসবে। যদি আর বের করতে দেয় তাহলে পিটি, যদি টি বের করতে দেয় তাহলে পি আর, যদি পি বের করতে দেয় তাহলে আর টি আমাদের নিচে চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল জিনিস। বুঝতে পেরেছো? এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। আর একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সুদ আসল বা স্ববৃদ্ধিমূল। কোনো অঙ্কে সুদ আসল দেওয়া থাকবে এবং কোনো অঙ্কে দেওয়া থাকবে স্ববৃদ্ধিমূল। দুটোর মানেই কিন্তু একই। এর ফর্মুলা I + P, অর্থাৎ পি মানে হচ্ছে তোমাদের আসল আর আই হচ্ছে ইন্টারেস্ট। এই দুটোকে একসঙ্গে করলেই কিন্তু সুদ আসল চলে আসে। ঠিক আছে, তাহলে যখনই দেখবে সুদ আসল দেওয়া আছে তখনই নিশ্চয়ই তোমাদের হয় পি দেওয়া থাকবে, না হলে আই দেওয়া থাকবে। তাহলে সুদ আসল থেকে যদি পি বা আইকে মাইনাস করো তাহলে অপরটা তোমরা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা মূল অঙ্কে যাই, অর্থাৎ কোষে দেখি 2। আমাদের প্রথম প্রশ্ন, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এখানে তোমার সুদের হার দেওয়া আছে, পি অর্থাৎ আসল দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 4 বছর। তাহলে লিখবো কী করে? লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি লিখবো, যে এখানে আসল পি = আমাদের 15,000 টাকা। অবশ্যই ইউনিটগুলো লিখবে। এই যে টাকাটা আমি লিখলাম এটা কিন্তু অবশ্যই লিখবে। যখন তোমাদের অঙ্কে কোনো ভুল না পাবে তখন কিন্তু এই ছোট ছোট ভুল থেকেই নাম্বারগুলো কাটা যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট সময় টি = আমাদের
4 বছর। এখানে তো বছরেই দেওয়া আছে, তাই আমাদের কিছু করতে হবে না। তারপরে আমাদের কি দেওয়া আছে, সুদের হার অর্থাৎ আর। ঠিক আছে, সেটা আমাদের কত দেওয়া আছে, সেটা আমাদের দেওয়া আছে 12%, অর্থাৎ সুদের হার 12%। তাহলে আমাদের কি বের করতে হবে, আয় অর্থাৎ সুদটা বের করতে হবে, যে আমাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমরা জানি সুদের ফর্মুলা কি, সুদের ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে লিখব কি, যে মোট সুদের পরিমাণ সমান, ব্র্যাকেটে লিখব আই ইজ ইকুয়াল টু PRT/100 এবং সাইডে অবশ্যই ইউনিট দেব টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা ফর্মুলাতে জাস্ট আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো বসিয়ে দেব। এই যে PRT/100 দেখছো, এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব, পি আর এবং টি এর মানগুলো। তাহলে আমাদের পি কত, পি হচ্ছে আমাদের 15,000 টাকা। তাহলে আমরা এখানে 15,000 টাকা বসিয়ে দিচ্ছি, ইন্টু আর আমাদের কত, আর হচ্ছে 12%। এখানে পার্সেন্ট লেখার দরকার নেই, জাস্ট 12 লিখব, ইন্টু টি হচ্ছে আমাদের 4 বছর। তাহলে আমরা লিখব 4 ডিভাইডেড বাই, নিচে আমাদের 100 আছে। এবার তাহলে আমরা কাটাকাটি করে নেব, নিচের দুটো শূন্য আর উপরে দুটো শূন্য কেটে গেলে আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো 150 ইন্টু 12 ইন্টু 4। কেউ যদি চাও তো এই লাইনটা স্কিপ করতে পারো, ডিরেক্ট তোমরা গুণ করে অ্যান্সারটা লিখে দেবে, আর অবশ্যই ইউনিটগুলি লিখবে টাকা। ঠিক আছে, এখানে আমাদের আই বা পি থাকলে টাকা লিখব, যদি আর এর বা টি এর লিখতে দেয় তাহলে তখন আমরা বছর লিখব সাইডে। ঠিক আছে, তাহলে আমাদের গুণ করে কি দাঁড়ালো 7,200 টাকা। তোমরা গুণটা নিজে নিজে করবে, এখানে আনসারটা দেখবে আসবে 7,200 টাকা। এবার লাস্টে আমরা কনক্লুশন করব। আমাদের কনক্লুশন কি চেয়েছে, যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমরা অ্যান্সারে লিখব যে 4 বছর পরে ওই টাকার জন্য কত, জায়গায় আমরা লিখব 7,200 টাকা। ঠিক আছে, তাহলে ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। অবশ্যই লাস্টে কনক্লুশন করবে, না হলে কিন্তু অঙ্কটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা শুরু করব আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2। কোষে দেখি 2 এর কোশ্চেন নাম্বার 2টা আমরা পড়ে নেব। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে 2005 সালটা আগে আমাদের দেখতে হবে, এটি লিপিয়ার না নন লিপিয়ার। এই সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যখনই দেখবে সাল দিয়ে লেখা আছে তখন তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। লিপিয়ার এবং নন লিপিয়ার কিভাবে বুঝবে সেটা আমরা অনেক ছোটোবেলায় পড়েছি, তাও আমি একবার বলে দিচ্ছি, যে যদি কোনো সালকে 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটি হচ্ছে লিপিয়ার, অর্থাৎ সেই বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। এবং যদি কোনো সালকে 4 দিয়ে ভাগ করা না যায় তাহলে সেটি হবে নন লিপিয়ার, অর্থাৎ সেই বছর ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। ঠিক আছে, তাহলে এসো আমরা অঙ্ক করি। লেখাটা খুব ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এখানে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট কত দিন হচ্ছে সেটা আগে আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে 2005 সাল যেহেতু লিপিয়ার না, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। জানুয়ারি মাসে আমরা পেলাম সময়, যেটা আমাদের টি দাঁড়ালো একটা বছরে জানুয়ারি মাস, অর্থাৎ এটা নিশ্চয়ই তোমরা খুব জানো যে কোন মাসে কত দিন থাকে, এটা মাথায় অবশ্যই রাখতে হবে 28 দিন। এবার আমরা 2005 লিখে নেব, লিপিয়ার না এটি, অতএব এই বছর ফেব্রুয়ারি মাসে থাকবে কত দিন, 28
days, অর্থাৎ 28 মার্চ দিন। হচ্ছে আমাদের, ঠিক আছে, তাহলে আমরা 28 লিখে নেব এখানে 30 দিনে, এবং 27 মে পর্যন্ত বলেছি, মাস অর্থাৎ থাকছে? 27 তারিখটা মার্চ। কিন্তু আমরা ধরবো না, তাহলে 26 দিন, মাসে অর্থাৎ 31 দিন। নেক্সট তাহলে মোট আমরা পেয়ে গেলাম 31 30 + দিন। 28 প্লাস আর আমাদের এখানে দেখো মের 27 তারিখ বলেছে, মানে 27 তারিখে আমাদের সুদটা দিয়ে দিতে হবে। আমরা দেখব, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এখানে 27 আমাদের তারিখটা আমরা আসল কাউন্ট কত করব দেওয়া না, আছে, তাহলে এখানে 26 দিন টাকা। পর্যন্ত ধরবো। ঠিক আছে, তারপরে সুদের হার আর সেটা হচ্ছে আমাদের 6%। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, যে এই 2000 টাকার ওপরে কত সুদ দিতে হবে, অর্থাৎ মোট সুদের পরিমাণ আই ইজুকাল টু, আমরা ফর্মুলাটা লিখে নেব, PRT/100 টাকা। এবার আমরা সবগুলোর ভ্যালু বসিয়ে দেব, অর্থাৎ মান, পি এর মান 2000 টাকা, আর হচ্ছে 6, এবং টি হচ্ছে, এখানে টিটা আগে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো 31 + 28 + 31 + 26 আমাদের কত দিন হচ্ছে, 146 দিন। এই দিনটাকে আমরা বছরে কনভার্ট করব, কারণ আমি প্রথমেই বলেছি সময় কখনো বছর ছাড়া অন্য কিছুই হবে না, মাস দিন যাই থাকুক না কেন সেটা আমরা বছরে কনভার্ট করব। তাহলে 146/365, কারণ 2005 সালে 365 দিন থাকে, এটা লিপিয়ার না। যদি লিপিয়ার হতো তাহলে 366 দিয়ে আমরা ভাগ করতাম। তাহলে ভাগটা করলাম আমরা, দেখো কাটাকাটি করে 2-এর 5 হবে, এখানে 73 দিয়ে কাটাকাটি করবে, যখনই দেখবে 365 দিয়ে নিচে থাকছে তখনই 73 দিয়ে কাটাকাটি করবে। এখানে সব মানগুলো বসিয়ে নেওয়ার পরে যখন আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করব, দেখব আমাদের যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে 48 টাকা। ঠিক আছে, কাটাকাটিটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। লাস্টে আমরা কনক্লুশন করে নেব যে অতএব 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সুদ দিতে হবে, বা মোট সুদের পরিমাণ, তোমরা যেটাই লিখতে পারো, বাট লেখাটা যেন সুন্দর হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে, যেটা কোশ্চেনে আছে আমি টোটালটাই লিখে নিলাম, যে 2000 টাকার সুদ হবে 48 টাকা। তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই দিনটা বছরে কনভার্ট করতে হবে। চ্যাপ্টারের পরের দুটি অঙ্ক আমি বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে, হিসাব করে দেখি। এখানে আসল দেওয়া আছে, সুদের হারও দেওয়া আছে 8.13, সেটাকে ভেঙে আমরা করেছি 25-এর 3। তারপরে সময়টা দেওয়া আছে 1 বছর 3 মাস, সেটা আমরা টোটালটাই বছরে কনভার্ট করব। 3 মাস অর্থাৎ 3-এর 12 বছর, তাহলে 1 + 3-এর 12, 3-এর 12কে কাটলে আমাদের হচ্ছে 1-এর 4, তাহলে 1 + 1-এর 4কে যখন আমরা করব তখন দেখব সেটা হয়ে যাবে 5-এর 4 বছর। এখানে সমস্ত বিষয়টাই ভেঙে করা আছে, সো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা পরের অংশে চলে যাব। তাহলে মোট সুদের পরিমাণ ফর্মুলায় আমরা সবগুলো ডিজিট ফেলে দেব, কাটাকাটি করে দেখব আমরা উত্তর আসছে 100। এবার তোমাকে চেয়েছে স্ববৃদ্ধিমূলের পরিমাণ। তো আমি প্রথমেই বলেছিলাম স্ববৃদ্ধিমূলের পরিমাণ অর্থাৎ P+I, অর্থাৎ তোমার যেটা আসল প্লাস যেটা তোমার ইন্টারেস্ট অর্থাৎ সুদ বেরোলো সেটাকে যোগ করতে হবে। এখানে আমাদের আসল ছিল 960 টাকা এবং সুদ বেরোলো 100 টাকা, তাহলে টোটাল হচ্ছে 1060 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলে যাব পরের অঙ্কে। উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে যখন আমরা কারোর কাছে টাকা ধার নিই তখন তো শুধুমাত্র তাকে আমরা সুদটা ফেরত দিই না, আমাদের আসলটাও ফেরত দিতে হয়। ঠিক আছে, তাহলে আগেরটার মতোই সেম, তোমাদের এখানে আসল সুদের হার সময় পুরোটাই দেওয়া আছে, ফর্মুলাটা ফেলে জাস্ট আয়টা বের করবে, তারপরে লিখবে 2 বছর পরে উৎপলবাবুকে শোধ করতে হবে বলে লিখে নেবে।
আজকে এ পর্যন্তই। পরের অঙ্কগুলি পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে।